নমস্কার, শুভ সকাল প্রত্যেককে। আমি খবরদার আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে আপনাদের খবরদার কাগজ পাঠ নিয়ে। আজকে শুরুটাই করব একটু অন্যভাবে। সবাই বলুন কিরকম শীত উপভোগ করছেন। জাকিয়ে শীত সমগ্র কলকাতা সহ বাংলায় পড়েছে। আশা করি প্রত্যেকেই আমাদের টুয়েলভম্যান পরিবারের যারা সদস্য তারা প্রত্যেকেই এই শীতটিকে উপভোগ করছেন। আর এই শীতের মধ্যে গরমের উত্তাপ নিয়ে এসেছে আমাদের মহিলা দলের সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের জয়, যেটা দুদিন ধরেই আমাদের ক্লাব তাবুতে এবং আমাদের প্রত্যেক সমর্থকের মধ্যে ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন কিভাবে আমরা যেদিনকার শেষ ভিডিও করেছিলাম এই খবরদার কাগজ পাঠে, সেদিন আপনাদেরকে বলেছিলাম সেদিন খেলা ছিল। তারপরে জয়লাভ, উন্মাদনা, দল ফিরে এসছে। টুয়েলভম্যান তার লাইভ সম্প্রচার আপনাদের সামনে করে তুলে ধরেছিল, শতটা ছিলেন সেখানে। তো আপনারা সবটাই দেখেছেন কিভাবে মানুষ ড্রাম বাজিয়ে গান করে দলকে বরণ করে নিয়েছে এয়ারপোর্ট থেকে। তারপরে গতকাল তার উদযাপন করা হয় ক্লাব মাঠে। আমাদের প্রথম প্রতিবেদন সেই খবরকে ঘিরেই। এটি জাগো বাংলার একটি প্রতিবেদন। উচ্ছ্বাসে সাব জয়ের উৎসব ইস্টবেঙ্গলে। সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে রবিবার রাতেই কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরেছিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। বিমানবন্দরেই ফাজিলা ইয়াকুবুরদের স্বাগত জানিয়েছিলেন কয়েকশো লাল হলুদ সমর্থক। সোমবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে পালন হলো সাব জয়ের উৎসব। ট্রফি নিয়ে এদিন ক্লাবে আসেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এদিকে মহিলা জাতীয় লীগ শুরু হয়ে গিয়েছে। বুধবার ইস্টবেঙ্গলের অভিযান শুরু করবে সেতুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তাই ফাজিলা সহ দলের ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে অ্যান্থনি, সহকারী কোচ প্রতিমা বিশ্বাস সহ মহিলা দলের সব স্টাফ এদিন ক্লাবে উপস্থিত ছিলেন। ক্লাবের পতাকা উত্তোলন করে সাব জয়ের উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া, সাধারণ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সব সদস্য এবং বেশ কিছু সমর্থক। গতবার দায়িত্ব নিয়েই লাল হলুদকে IWL চ্যাম্পিয়ন করেছিলেন অ্যান্ড্রুজ, জিতেছিলেন কন্যাশ্রী কাপ। তার কোচিংয়ে মেয়েদের সাব ফুটবলেও সেরা হয়েছে ইস্টবেঙ্গল। AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠে ইরানের ক্লাবকে হারিয়েছে। সাব জেতার পর ফাজিলাদের কোচের পাখির চোখ এবার টানা দ্বিতীয়বার IWL চ্যাম্পিয়ন হওয়া। এদিনের অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকারও কোচের কাছে ক্লাবকে ফের IWL জয়ের আর্জি জানায়। অ্যান্ড্রুজও বলেছেন, বিশ্রাম নেওয়ার সময় নেই, আমাদের পুরো ফোকাস এবার IWL। এই ছিল প্রতিবেদন। বুঝতেই পাচ্ছেন ক্লাবে একটা উৎসবের একটা পরিবেশ। এমনিতেই শীতকাল এলে আমাদের মনে নানান রকম উৎসব, চারিদিকে ঘুরতে যাওয়া, বড়দিন, এরকম একটা উৎসবের মুহূর্ত সৃষ্টি হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা যেন বাড়তি পাওনা যে এই সাব ক্লাব জয়, যে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে যে মহিলা ব্রিগেড জয় এনে দিল, সেই জয়ের সঙ্গে সঙ্গে আমাদের উৎসবের মাত্রাটা দ্বিগুণ হয়ে গেছে। সারা ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব জুড়ে একটা উৎসব আবহাওয়া চলছে এবং আমাদের এখন পাখির চোখ যে মহিলা দল যেন IWLটা দ্বিতীয়বারের জন্য এবার চ্যাম্পিয়ন হয়, সেদিকে কোচ ও তাকিয়ে রয়েছেন এবং দলেরও পুরো ফোকাস সেদিকেই। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিবেদনে। আমাদের দ্বিতীয় প্রতিবেদন এটি দৈনিক স্টেটসম্যানের একটি প্রতিবেদন। এটিও একটি জয়ের খবর নিয়ে। এলিট লিগে জয়ী দুই প্রধান। IFA আয়োজিত অনূর্ধ্ব-18 এলিট লিগের তৃতীয় ম্যাচে সহজ জয় পেল কলকাতার দুই প্রধান। সোমবার নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল 4-0 করে হারালো SSKM স্পোর্টস ফাউন্ডেশনকে। খেলার শুরু থেকে দাপট ছিল লাল হলুদের। তবে প্রথমার্ধে বারবার আক্রমণ চালালেও গোল পায়নি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার শুরু 3 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন প্রীতম গায়েন। এই নিয়ে পরপর 3 ম্যাচেই গোল করলেন মোহনবাগান জুনিয়র দল থেকে আসা এই ফুটবলারটি। এরপর ম্যাচের 68 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন হামতে। এর 5 মিনিটের মধ্যেই লাল হলুদের হয়ে ব্যবধান 3-0 করে যান সাহিল খান। এরপর ম্যাচ থেকেই কার্যত হারিয়ে যায় SSKM স্পোর্টস ফাউন্ডেশন। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলার একেবারে শেষ লগ্নে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ তথা শেষ গোলটি করে যান নয়ন ছেত্রী। এই জয়ের ফলে এলিট লিগে জয়ের হ্যাট্রিক করল ইস্টবেঙ্গলের ছোটরা। অন্য ম্যাচে দুরন্ত জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্টও। নিজেদের মাঠে IFA
ট্যালেন্ট একাডেমিকে 2-0 গোলে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থেকে ডেগি কার্ডোজোর ছেলেরা, তবে কাঙ্ক্ষিত গোল কিছুতেই আসছিল না। অবশেষে প্রথমার্ধের 35 মিনিটে প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় জয়ন্ত মণ্ডল। এরপর খেলার 43 মিনিট নাগাদ তাদের হয়ে দ্বিতীয় গোলটি করে যান থাংসাইং হাউকি। এরপর প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও গোল সংখ্যা আর বাড়েনি। এই ছিল এলিট লিগের খবর। এখানে একটি দারুণ খবর, এলিট লিগে কিন্তু পরপর জয় পাচ্ছে আমাদের অনূর্ধ্ব 18 দল। তারা কিন্তু দারুণভাবে পারফরমেন্স করছে, আর আশা রাখা যাচ্ছে তারাও এই এলিট লিগটাকে এগিয়ে নিয়ে যাবে এবং শেষ অবধি এলিট লিগ জয় করে আমাদের ক্লাবে ট্রফি তুলে আনবে। এই আশা কিন্তু আমরা এখনই বুক বাঁধতে শুরু করেছি, কারণ যেভাবে আমাদের ছোটরা খেলছে তাই এই আশা করাই যেতে পারে। এবং একদম শেষে আমরা যে প্রতিবেদনটাতে যাব, সেই প্রতিবেদনটাও খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে আইএসএল এ কি টালমাটাল চলছে, আইএসএল হবে কি হবে না, দেশের সর্বোচ্চ লিগ আদৌ হবে কি হবে না, এটা নিয়ে একটা অনিশ্চয়তার বাতাবরণ সব দিকেই চলছে। তো সেটা নিয়েই সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন, যেটি সাংবাদিক দুলাল দে লিখেছেন। শেষমেশ একটা প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবটি এখনো প্রস্তাব আকারেই রয়েছে। দেখা যাক তা নিয়ে কি চিন্তা বা কি আমরা দেখে নেব প্রতিবেদনে কি লিখেছেন সংবাদ প্রতিদিন, সেটা আমরা একটু শুনে নেব। বাংলা গোয়ার আইএসএল করার প্রস্তাব জমা ফেডারেশনে। বাংলা, গোয়া এবং কেরলের 3 প্রতিনিধি নিয়ে আইএসএল শুরুর কমিটি করার পর ফেডারেশন ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ জানিয়েছিলেন কমিটিকে লিগ শুরুর প্রস্তাব দিতে হবে 2রা জানুয়ারির মধ্যে। কিন্তু গোয়ার সভাপতি কাইতানো জোস ফার্নান্ডেস এবং বাংলার সচিব অনির্বাণ দত্ত 2রা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে সোমবার রাতেই কেরলের সভাপতি নভাস মিরান এবং সত্যনারায়ণকে সঙ্গে আলোচনা করে আইএসএল শুরুর জন্য প্রাথমিক একটা খসড়া জমা দিয়ে দিল এদিন। তাতে বাংলা এবং গোয়া আইএসএল শুরুর জন্য এদিন প্রাথমিক যে প্রস্তাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলা এবং গোয়া এই দুটি ভেন্যু করে জানুয়ারি 3য় সপ্তাহ থেকে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ করতে চাইছে। একই সঙ্গে ফেডারেশনকে অনুরোধ করেছে খুব দ্রুত আইএসএল এর দিনক্ষণ জানানোর জন্য, কারণ ক্লাবগুলি অধীর আগ্রহে অপেক্ষা করছে আইএসএল শুরুর দিন জানার জন্য। শুরুর দিন না জানলে ক্লাবগুলো কিছুতেই ভালো দল তৈরি করতে পারছে না, ভবিষ্যৎ নিয়ে অন্ধকার রয়েছে। বাংলার সচিব অনির্বাণ দত্ত এবং গোয়া সভাপতি কাইতনো জোস ফার্নান্ডেজ যে প্রস্তাবগুলি সোমবার ফেডারেশনকে দিয়েছেন সেগুলোর মধ্যে বলা হয়েছে এই মরশুমে যেহেতু হোম অ্যাওয়ে পদ্ধতিতে লিগ করলে মে মাসের মধ্যে আইএসএল শেষ করা সম্ভব হবে না, তাই দুটো ভেন্যুতে দলগুলিকে ভাগ করে আইএসএল করা হোক। দুটো ভেন্যু বলতে বাংলা এবং গোয়ার কথা প্রস্তাবে বলা হয়েছে। এমনিতে ম্যাচগুলি সাধারণত ক্লাবেরাই আয়োজন করে। প্রস্তাবে বলা হয়েছে এক একটি ভেন্যুতে যে দলগুলি থাকবে সেই দলগুলি একই সঙ্গে সেই ভেন্যুর ম্যাচ আয়োজনের খরচ বহন করবে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে, যাতে এই মরশুমের জন্য ম্যাচ আয়োজন করাতে ক্লাবগুলি খরচা কিছুটা কম হয়। বাংলা থেকে যে প্রস্তাব দিয়েছে এএফসির কথা ভেবে চ্যাম্পিয়ন দলের 24টি ম্যাচ খেলার পরিকল্পনা দেখানো হয়েছে প্রস্তাবে। গোয়ার প্রস্তাবে অবশ্য কয়েকটি ম্যাচ কম দেখানো রয়েছে। বাংলার প্রস্তাবে গ্রুপ লিগের ম্যাচের পর 2 গ্রুপের মধ্যে শীর্ষের দলগুলিকে নিয়ে ফের চ্যাম্পিয়নশিপ খেলার কথা বলা হয়েছে। তাতে চ্যাম্পিয়ন দল মোট 24টা ম্যাচ খেলতে পারবে। তবে একই সঙ্গে ঠিক হয়েছে এই ইস্যুতে এএফসির সঙ্গেও আলোচনা করা হবে। এদিন আইএসএল এর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা বলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাতে তার মনে হয়েছে ক্লাবগুলি তাদের স্পন্সরদের জন্য একটা দীর্ঘ সমাধান চাইছে। সেই কারণে অনির্বাণ দত্ত ফেডারেশনকে প্রস্তাব দিয়েছেন এই মরশুমে আইএসএল শুরুর পাশাপাশি যেন দীর্ঘ সমাধানের জন্য ক্লাবগুলির সঙ্গে কথা বলে একটা সমাধানের পথ খোলা হয়। এই আলোচনাটা যেন ক্লাবগুলির সঙ্গে এখন থেকেই শুরু হয়। এই মরশুমে খেলার জন্য ক্লাবগুলির কোনো ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। অপারেশন ফি বাবদ প্রতি ক্লাবকে 1 বা 2 কোটি টাকা দিতে হতে পারে। এই ছিল সংবাদ প্রতিদিনের প্রতিবেদন। আমরা শুনলাম মানে একটা প্রস্তাব এসেছে যেখানে একটি কমিটি করা হয়েছিল, যেটা আমরা জানি যে বাংলা এবং গোয়া এবং কেরলের 3 সদস্যকে নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছিল, যারা আইএসএল এর এই বিষয়টিকে নিয়ে ফাইনাল একটি খসড়া প্রস্তাব পেশ করবে এআইএফএফ এর কাছে। সেটার ভিত্তি করেই তারা তাদের আগামী পদক্ষেপ নির্দিষ্ট করবে। তো খসড়া প্রস্তাবের শেষ জমা দেওয়ার তারিখ ছিল 2রা জানুয়ারি। তো তার আগেই বাংলা, গোয়া এবং কেরালার যে কমিটি
করা হয়েছিল তারা কিন্তু যথারীতি তাদের খসড়া প্রস্তাব দিয়ে দিয়েছে, সেটা আপনারা জানতেই পারলেন। খুব ভালো দিক, আশা রাখবো যে প্রক্রিয়াতেই তারা প্রস্তাব দিয়েছে সেগুলো খতিয়ে দেখে যদি সেগুলো ঠিক মনে হয়, কিন্তু ওই যে কথা এএফসির সঙ্গে আলোচনা হবে, এএফসির স্লটটা কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু সকল দল কিন্তু ওটার জন্যই একটা মোটিভেটেড হয়ে খেলে। দেশের সর্বোচ্চ লিগ চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে এএফসি স্লট পাওয়া যাবে এই আশাটা কিন্তু সব দলেরই থাকে। তো সেটার জন্য সেটা যেন কোনোভাবে মিস না হয়ে যায় সেই সমস্ত দিক বজায় রেখে আমরা ভরসা রাখবো যে তারা যেন ঠিকঠাকভাবে সমস্ত দিক দেখেই সেই বিবেচনা করেই তারা সবকিছু ব্যবস্থাপনা করবে। তাতে বাংলা এবং গোয়া হলে তো খুবই আনন্দের, কারণ বাংলার ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে কিন্তু সমর্থকদের কাছে কিন্তু একটা বড় পাওনা, কারণ আমরা আমাদের প্রিয় দলের সমস্ত খেলা দেখতে পারবো, মাঠে যেতে পারবো, সেই সুযোগ আমরা আমাদের পেয়ে যাব। কেন আশা করা যায় বাংলায় হলে আর গোয়া, বাংলা গোয়া মিলিয়ে হলে মূলত মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা সমস্তটাই বাংলাতেই হবে। তা সেই জায়গায় আমরা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন বা কিশোর ভারতী এরকম জায়গায় আমাদের খেলা বেশিরভাগ দেখতে পাবো, এবং সেটা কিন্তু আমাদের জন্য আখেরের লাভ। যাই হোক, যেভাবেই হোক সমাধান বেরাক, খেলা শুরু হোক, বল মাঠে গড়াক, এটাই কিন্তু আমাদের প্রথম দিন থেকে আশা ছিল, এবং সেই আশাই যেন পূর্ণ হয় সেই লক্ষ্যে তাকিয়ে আছি আমরা। খুব শীঘ্রই আশা করছি একটা সুসংবাদ বা ভালো পজিটিভ বার্তা আমরা পাবো। এই বলেই আজকের এপিসোড শেষ করব। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং 12th ম্যান পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতো বিদায়, নমস্কার।